ওই কয়েকটা পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করে না। এটা যারা করেছে, আমি শুরু থেকে একটা কথা বারবার বলে, আপনাদের এখন অনেকবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, যাদের হাতে সংস্কারের দায়িত্বটা দেওয়া হয়েছিল এই লোকগুলিকে আমি আপ টু দ্য মার্ক মনে করি না। তাদের মেধার দিক দিয়েও মনে করি না, তাদের আন্তরিকতার দিক দিয়েও মনে করি না, তাদের দেশপ্রেমের দিক দিয়েও মনে করি না। তার দেশপ্রেমিক নন। যে লোক আমার দেশে নাগরিক হয়ে অন্য দেশে নাগরিকত্ব নেন, সে আর যাই হোক, সে দেশপ্রেমের পরীক্ষা পাশ করতে পারবে না। তারাই মূলত এই কাজটা করেছে। যে 6টা সংস্কার কমিশনের লোককে নিয়ে করা হয়, তার মধ্যে 4টা কমিশনের হেড হলো বিদেশি দ্বৈত নাগরিক। এটা কীভাবে কী হবে? এটা কিছু হয় নাই, এটা একটা আনারই কাজ হয়েছে। দেখেন, জুলাই সনদ, এই দুটা শব্দ যদি আমি ধরি, এই দুটা শব্দের প্রতি অনেকেরই একটা ফিলিংস কাজ করে, আন্তরিকতা কাজ করে, ইমোশন কাজ করে। এই দুটা শব্দ বেসিক্যালি কিন্তু আমি মনে করি এটা এনসিবির শব্দ, এনসিবির দেওয়া শব্দ। তো এনসিবির এই শব্দটা রাখা হয়েছে, বাট এনসিবি কি যা চাইছে, যেভাবে চাইছে সে হয়েছে। এটা বামফ্রন্টগুলি কি বলছে, বাম দলগুলি কি বলছে, যে যেগুলোর মধ্যে এটা তারা বলছে এটা লিপিবদ্ধ করাটাই ঠিক বলতে হয় নাই। তারা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো নাকি মূল সনদের মধ্যে চলে গেছে। তার মানে কি, যিনি ড্রাফটটা করেছেন ওই ভদ্রলোক আপ টু দ্য মার্ক না, উনি জানেন না কোথায় কোনটা কি বসাইতে হবে। তারা বলছে পুরো জিনিসটা আমাদের কাছে দেন, আমরা দেখবো, দেখতেও দেয় নাই, আসেন সাইন করেন। তাহলে বলবেন যে এটা কি বিএনপি বোঝে না, এটা কি জামাত বোঝে না? তারা খুব ভালো মতো বুঝে, তারা গেল কেন? দেখেন, এক একটা পলিটিক্যাল পার্টির এক একটা মতলব, এই কথাটা আপনি মাথায় রাখেন। বিএনপির মতলবটা কি? বিএনপির মতলব হলো তুমি যা কিছুই করো আমি সব রাজি, খালি ইলেকশনটা করো। কারণ বিএনপি দিব্য চোখে দেখতেছে যে এই সরকারের প্রত্যেকটা ব্যর্থতায় তাদের ভোট কমতেছে। এটা হলো বিএনপির অবজারভেশন। কিন্তু বিএনপি চায় যত দ্রুত হোক তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যাক। জামাতের কি মূল লক্ষ্য? জামাতের লক্ষ্য হলো, জামাত আগে তেমন কিছু মনে করতো না, ইদানিং বিভিন্ন ছাত্র মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান তাদের জয়ের ফলে তাদের মধ্যে একটু আশা আছে যে আর কটা যদি ডিলে করতে পারি তাহলে বিএনপিকে আরও ডিফেম করা যাবে, আমরা ইলেকশনে মোটামুটি একটা ভালো অবস্থানে আসবো। কাজে তারাও কিন্তু কোনো না কোনোভাবে নির্বাচন চায়, একটু আস্তে আস্তে হলে ভালো হয়। এই মুহূর্তে এনসিপির মতলবটা কি আমি যেটা বুঝি, সরি মতলব শব্দটা আপত্তি করতে পারেন, এনসিপির রাজনীতিটা কি আমি এটা বলা, আমি যেটা বুঝি সেটা বলি। এনসিপির জন্য এখানে আসেন উনি আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারবেন, ভুল হলে বলে দিন। আমার বিবেচনা এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি যতই বলুক এই 200 আসনে জিতবো, অমুক আসনে জিতবো, এটা বলার জন্য বলে। এনসিপি নিজেও বিশ্বাস করে তারা খুব ভালো আসন পাবে না এই নির্বাচনে। তাহলে এনসিপি কী করবে? এনসিপি এখন একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিচ্ছে। আমি যেটা বুঝি সেটা হলো যে আমি এই গড্ডালিকে প্রভাবে গা ভাসাবো না, আমি আমার রাজনীতিটা পাবলিকের কাছে নিয়ে আসবো, যে আমি আসলে কী রাজনীতি করতে চাই। আমার রাজনীতি এই নির্বাচনেরকে কেন্দ্র করে হবে না, আমি আরও দীর্ঘমেয়াদী প্ল্যান করতে চাচ্ছি। এনসিপি তার রাজনীতিটাকে নিয়ে আসতেছে, এবং রাজনীতিটাকে নিয়ে আসতে গেলে যেটা হচ্ছে, অনেকে যেটা মনে করতো যে এনসিপি ওদের জামাতের বি টিম। এনসিপি যে জামাতের বি টিম না, এই জিনিসটা এনসিপির প্রমাণ করা খুব জরুরি ছিল। প্রথম সুযোগ পাওয়া মাত্র তারা এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে আমরা কোনো বি টিম না, আমরা আমাদের মতো আছি, আমরা একটা আলাদা রাজনীতি করি। এবং এনসিপির এই যে পদক্ষেপটা, সে সরকারের সে যে মানে আপনার কিংস পার্টি না, এটাও তার প্রমাণ করা খুব জরুরি হয়ে গেছিলো। এই জন্য বলছিল কয়েকজন নিয়ে আপনার উপদেষ্টা নিয়ে এই সেফ এক্সিট খুঁজতেছে অমুক তমুক, এটা কি বলার জন্য কোনো প্রয়োজন ছিল? ওই সময় ছিল, ওর জন্য প্রয়োজন ছিল। ওরা বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা কিংস পার্টিও না, আমরা জামাতেরও বি টিম না, আর বিএনপির সমালোচনা তারা অনেক দিন ধরেই করে। তাহলে এনসিপি কই? এনসিপি নিজের জায়গায় আছে, এনসিপি নিজের জন্য আলাদা একটা জায়গা তৈরি করার চেষ্টা করতেছে। তাদের মার্কা নিয়ে যে জটিলতাটা, সেটিও কি তারা যে কিংস পার্টি না সেটি প্রমাণ করারই একটি অংশ? কারণ আমার এই অনুষ্ঠানে এসে অনেক অতিথি দাবি করেছেন যে তারা শাপলা পাবেন, তারা মোটামুটি নিশ্চিত। যদি শাপলা তারা পায়, আমি মনে করবো যে এই নির্বাচন কমিশন ইলেকশন করার সমস্ত যোগ্যতা হারাবে, এটা আমার বিবেচনা। কারণ আমি মনে করি এর আগে কি কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশে, তাদের লজিক আছে, কিন্তু আমি তাদের লজিকটা কোনো আলোচনা করছি না, তারা পাও যোগ্য কি যোগ্য আইনগত কোনো বাধা আছে? আইনগত বাধা নাই। আমি বলতে চাচ্ছি এর আগে কি এই ধরনের কোনো উদাহরণ আছে কিনা সেটা বলেন। কোনো পলিটিক্যাল পার্টিকে নির্বাচন কমিশন, তারা পলিটিক্যাল পার্টি চাইছে আমি এই প্রতীক চাই, নির্বাচন কমিশন বলছে এই আপনি পাবেন, এর মধ্যে একটা বাইসে নেন, তারা একটা বাইসে নিচ্ছে। তারপরে এটা নিয়ে আমি নেব না, এটা ছাড়া করবো না, এটা ছাড়া নিবন্ধন নেব না, এই ধরনের বলার কোনো উদাহরণ কি আছে? আমার মনে পড়ে না, থাকতে পারে, আমার বয়স হয়েছে হয়তো স্মৃতি ভ্রম হতে পারে, কিন্তু আমার মনে পড়ে না। তাহলে তারপরে ওরা যেটা করতেছে এটা হলো গিয়ে, আমি মনে করি যে এটা মানে উদাহরণ নাই এরকম। তারপরে যদি ওরা পায় তাহলে বুঝতে হবে কি, তাহলে বুঝতে হবে এদের জন্য বিশেষ বিবেচনায় দেওয়া হচ্ছে। বিশেষ বিবেচনায় গেলে ওদের লস হবে, জাস্ট ওদের লস হবে আমি মনে করি। কারণ প্রতীক কোনো ইস্যু না, প্রতীক কোনো ফ্যাক্টর না, কিন্তু মূল ফ্যাক্টরটা হলো আপনি জনগণের কাছে কতটুকু যেতে পারবেন,
দেখেন এনসিপি কিন্তু এই এনসিপি কিনে জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল, আমার নিজেরও ছিল, আমার নিজেরও অনেক প্রত্যাশা ছিল এরা একটা বিকল্প একটা শক্তি হিসেবে আসবে, নতুন একটা রাজনীতি নিয়ে আসবে, এরকম একটা আমার আশা ছিল এদের নিয়ে। কিন্তু সেই আশাটা কি হয়েছে, এদের কয়েকজন নেতার কয়েকজনের ব্যক্তিগত সীমাবদ্ধতা, এটার মাধ্যমে পুরো দলটাকে তারা ক্ষতিগ্রস্ত করছে। এবং এনসিপির জন্য সবচেয়ে বড় ক্ষতিটা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এনসিপি দলটাকে একদম শেষ করে দিয়েছে আমি মনে করি। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার, ওনারা কীভাবে এটা হ্যান্ডেল করবেন ওনাদের ব্যাপার। কিন্তু এনসিপির কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় আছে আমি মনে করি। ইয়াং তারা, নতুন দল, প্রথম নির্বাচনে বিশাল কিছু করবে এটা মনে করি না, করার দরকারও নেই। বেশি কিছু করলে আবার সমস্যা হইতো, তো ওনারা হ্যান্ডেল করতে পারতো না। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে অগ্রসর হোক, এবং এনসিপি আগামীতে ভালো করবে। এনসিপি নিয়ে এখন আশাবাদী। জনাব আলতাফ পারভেজ, শাপলা পেলে এনসিপি বিশেষ বিবেচনায় পাবে এবং সেটি পেলে তাদের জন্য ক্ষতি হবে, আপনিও কি সেরকম মনে করেন কিনা? দর্শক, ইসমাইল মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। এবার আমি তাজনুবাকে দিয়ে শুরু করতে চাই। তাজনুবা, জনাব হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি ইংরেজিতে বলেছেন, আমি বাংলা করে বলছি, যে রক্ত দেওয়ার বেলায় আমরা সবার আগে ছিলাম, কিন্তু ক্ষমতার বেলায় আমরা কোথাও নাই। যদি বাংলা করি মোটামুটি এটি দাঁড়ায়। সেখানে তিনি দুটো ছবি ব্যবহার করেছেন। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরে এলেন এবং এয়ারপোর্টে তিনি জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন, সেদিনকার ছবি, যেখানে এনসিপির অনেক নেতাদের তখন দেখা যাচ্ছিল, তখন এনসিপি ছিল না যদিও। আর এর পরেরটি হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ছবি। এবং তিনি যেটি বলতে চেয়েছেন যে স্যাক্রিফাইস করার সময় যে যতটা এনসিপি ছিল, এখন ক্ষমতার ধারে কাছে এনসিপি নাই। যারা রক্ত দিয়েছেন তারা কি আসলে ক্ষমতায় যেতে রক্ত দিয়েছেন কিনা, সে ধরনের প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করেছেন, সেটি আমি আপনার কাছে জানতে চাই। এবং সম্প্রতি একজন কলামিস্ট তিনি বলেছেন যে এনসিপি আসলে এক ধরনের ভিকটিম প্লেয়িংয়ের রাজনীতি করার চেষ্টা করছে। আপনি কি বলবেন? এটা যে কেউ অনেক কিছুই বলে এনসিপিকে নিয়ে, এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। এক একজনের এক এক অ্যাঙ্গেল থেকে এক একভাবে এক এক দিক বিবেচনা করে এনসিপিকে নিয়ে মন্তব্য করে। হাসনাতের এই ফেসবুক পোস্টটা আমিও দেখেছি, এবং মূলত জুলাই সনদটা বা এই সংস্কার হওয়াটা এই গণ অভ্যুত্থানের, মানে এটা আমরা যখন ছাত্ররা যখন এক দফা ঘোষণা করে, তখন ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ বা এই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার একেবারে মানে বিনাশ বা পুরো স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে ফেরা, এই জিনিসগুলো ছাত্র জনতা বা এই গণ অভ্যুত্থানের মূল কথা ছিল। এবং প্রত্যেকেরই কিন্তু এটাই আকাঙ্ক্ষা ছিল, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই ছিল কিন্তু এটা, যেটার সাথে এই ছাত্ররা, নতুনরা, আমাদের দলও বেশি আষ্টে পৃষ্ঠে জড়িত। সো জুলাই যেই সনদটা নিয়ে আমরা এতটা মানে সময় পার করলাম, আলোচনা করলাম, এবং যেটা বলছিলাম এক ধরনের যুদ্ধ হয়ে গেল, সেটা শেষ পর্যন্ত আইনি ভিত্তি পেয়ে একটা সুরাহা হলো না। মানে এটাতে সব রাজনৈতিক দলগুলো, ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো এটার আইনি ভিত্তি ছাড়া একটা কাগজে একটা ব্যাপারে কে কোন পক্ষে মতে একমত হলো বিভিন্ন সুপারিশে, এটার উপর ভিত্তি করে কাগজটাতে আসলে সাইন করলো, যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। সো ওই দুইটার ছবির যদি আপনি অন্যভাবে দেখেন, যারা এটাকে ক্ষমতার বা ওর ক্যাপশনের কিন্তু অন্যরকম ইন্টারপ্রিটেশনও আছে, যে আমরা হয়তো এই কারণে রক্ত দিয়েছি, এবং এই কারণ বাস্তবায়ন ছাড়াই কিন্তু আজকে যারা ক্ষমতাসীন, এই যে মাসুদ ভাই বললো না যে কয়েকটা রাজনৈতিক দল মিলে বা কয়েকজন রাজনীতিবিদ মিলে, হ্যাঁ, ওখানে যদি বড় রাজনৈতিক দল, ওই ছবিটাতে কিন্তু সব রাজনৈতিক দল নাই, তাহলে কয়েকজন রাজনীতিবিদ বা কয়েকটা রাজনৈতিক দল, তারা কি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কিনা, তারা মিলে এটা নিয়ে নিয়েছে। যেখানে একটু শেষ করি, যেখানে পুরো জাতি, মানে আমরা যে গণভোটের কথা বললাম, কারণ গণভোটের মাধ্যমে কিন্তু জুলাই সনদটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। তাহলে এই যে গণভোটের মাধ্যমে মানুষের থেকে যে এটার অ্যাপ্রুভালটা নেওয়া, অনুমোদনটা নেওয়া, এবং পরবর্তীতে যেসব ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে, জনগণ যদি এটাকে রায় দিয়ে দেয়, যে এটার পক্ষে বিপক্ষে যদি রায় দেয়, তখন কোন রাজনৈতিক দল এটাকে নোট অফ ডিসেন্ট দিল, সেটার কার্যকারিতা থাকবে না। এই বিষয়গুলো, এই যে জনগণকে ক্ষমতায়ন করা বা যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা হচ্ছে পূরণ করা, এই ছবিটা দুটার মধ্যে কিন্তু এই পার্থক্যটা দেখা যায়, যে এই কারণে কিন্তু আমরা রক্ত দিয়েছিলাম বা এই কারণে করেছিলাম, এবং ওইটা না হয়ে কিন্তু সেই পুরনো ব্যবস্থাতেই কিন্তু একটা কাগজে জিনিসে একটা ফর্মালিটিসের মতো সই হলো। সো ওই ব্যাপারটা, ছবির ব্যাখ্যাটা আমার কাছে এরকমই মনে হয়। আমি দুইটা প্রসঙ্গে মাসুদ ভাইয়ের কথার, একটা যে বিশেষ বিবেচনায় প্রতীক পাওয়া,
আপনি দেখেন যে এই শাপলা প্রতীকটা পাওয়াটাকে অনেকেই, বেশিরভাগ মানুষ আমি যেটা দেখি যে এনসিপির জিদ দেখে, যে বাচ্চারা জিদ ধরেছে, ইগোস্টিক বা ট্যান্ট্রাম করছে এটাকে পাওয়ার জন্য। বিষয়টা কিন্তু এরকম না। এই শাপলা প্রতীকের অনেক আগে থেকে কিন্তু আমরা নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, তাদের নির্বাচন কমিশনারদের নিয়োগ থেকে শুরু করে আজকে ডেট পর্যন্ত 22শে জুন আমরা এটা নিবন্ধনের জন্য আবেদন করি। 2টা দল ফাইনালি তারা নিবন্ধন পাবে। দেখেন, জাতীয় লীগ নামে যে আরেকটা রাজনৈতিক দল তারা নিবন্ধনের জন্য নির্বাচন করেছে, তারা মাত্র 127টা পৃষ্ঠা দিয়েছে। তাদের কোনো অফিস নাই, তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই, তারা কোনো আলোচনায় নাই। কিভাবে এই দলটা নিবন্ধনের জন্য পেল, এটা একটা বিরাট প্রশ্ন। কেউ কিন্তু এই প্রশ্নটা করছে না। আরেকটা হচ্ছে, এই প্রতীকটা যে আমরা পাবো না, শাপলা যে আমরা পাবো না, কোন নীতিমালা, কোন মানদণ্ডে? ইসি কি এরকম কোনো কিছু দেখিয়েছে কিনা? বরঞ্চ তাদের নিজস্ব আইন তারা ভঙ্গ করেছে। এই রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর 7(2) বিধি এবং ফর্ম 2 অনুসারে কিন্তু 2টা পত্রিকায় প্রার্থিত দল যে প্রতীক চেয়েছে, প্রার্থিত প্রতীক, সেটা জানিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। তাহলে আমরা যে 3টা চেয়েছি, যে শাপলা, লাল শাপলা, সাদা শাপলা, তারা যে বলছে আমরা নিজেদের থেকে একটা দিয়ে দিব, তারা যদি না নেয় যা আছে তা থেকে নিয়ে নিব। এই জিনিসটা গায়ের জোরে যে চাপানো, এই যে জেদ, ট্যান্ট্রামটা কারা করছে, এটা কিন্তু শাপলা প্রতীক পাওয়ার না। তাদের নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু এখানে অনেক বড়। এবং তারা মুখে যে অজুহাতটা দিচ্ছে যে আমরা হচ্ছে এটা জাতীয় প্রতীক তো 4টা স্বতন্ত্র উপাদান নিয়ে তৈরি, তাহলে বাকিরা যদি পায় আমরা কেন পাবো না? এবং এটা যে পাবো না, এটার কোনো আপনাদের লিখিত নীতিমালা আছে কিনা, তারা কিন্তু কিছু দেখাতে পারেনি। বরং এই রাজনৈতিক দল নিবন্ধন 2008-এর যে বিধিমালা, ওইটা তারা ভঙ্গ করেছে। এবং আজকে কিন্তু তারা এটা অ্যাডমিটও করেছে যে এখানে তো এটা ভুল হয়েছে। তাহলে তারা নিজেদের আইনেই কিন্তু নিজেরা আটকায়। আজকে একজন ইসি সচিব বলেছে যে তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে মাথা নত করবে না। তাহলে তারা নিশ্চয়ই আইনের কাছে মাথা নত করবে। আমাদেরকে যদি একটা পরিষ্কার আইনি ব্যাখ্যা দেয়, আমি একটা জিনিস ব্যাখ্যা দেয়, তাহলে কিন্তু আমরা এটাতে সরে আসবো, অবশ্যই সরে আসবো। এটা আমি দাবি নিয়ে বলতে পারি, যদি একটা সুস্পষ্ট আইনি ব্যাখ্যা যদি দেয়। কারণ এই গত 3টা নির্বাচন কমিশনার যেভাবে নির্বাচিত হয়েছে বা ঠিক হয়েছে দলীয় বিবেচনায়, এবারও কিন্তু সেরকম ওই একই আইনের, 2022-এর একই আইনের, এবং একটা অনুসন্ধান কমিটি হয়েছে। ওই কমিটিতে কারা সদস্য ছিল, এই কমিটির স্বচ্ছতা কি? একটু আমি দুঃখিত যে আপনাকে থামাতে হচ্ছে। সেটি হচ্ছে 2টি বিষয়। একটি হচ্ছে, আপনি বলেছেন যে যখন আলোচনা হয়েছে কিছু রাজনৈতিক দলের সেখানে প্রাধান্য ছিল, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সেখানে প্রাধান্য ছিল, এবং সেভাবেই জুলাই কিন্তু পুরো আলোচনা প্রক্রিয়ায় যে 3টি রাজনৈতিক দল সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, বিএনপি, জামায়াত এবং তারপরে কিন্তু এনসিপি। এবং এনসিপি কিন্তু এখনো নিবন্ধন পায়নি, তারপরেও আমরা দেখেছি যে এনসিপি কিন্তু শুরু থেকে অনেক গুরুত্ব পেয়েছে। কাজে এনসিপি আসলে এই অভিযোগটা করলে সেই অভিযোগ খুব বেশি ভিত্তিতে ধোপে টেকে কিনা, সেটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে শাপলা, আপনাদেরকে নির্বাচন কমিশন যদি শাপলা দিত, তাহলে তো আবার অন্য রাজনৈতিক দলও এই অভিযোগ তুলতে পারতো যে আমরা তো আগের শাপলা চেয়েছিলাম, কিন্তু শাপলা তো তাদেরকেও দেওয়া হয়নি। এই অজুহাত তুলে যে সেটি, নাগরিক ঐক্য কিন্তু অলরেডি একটা প্রতীকে নিবন্ধিত। জি হ্যাঁ, এটা যখন সেকেন্ড, তারা প্রথমে শাপলা চেয়েছিল, এটা সেকেন্ড অপশন। এবং আমাদের প্রশ্নটা, আমরা বারবার যে জিনিসটা আপনাদেরকে এবি পার্টিও কিন্তু অন্য একটি, তারাও খুব সম্ভবত, আমি মনে করতে পারছি না তারা কি চেয়েছিল, ঈগল প্রতীকটা কিন্তু একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরও, বিমান বাহিনীরও একটা লোগো। সো আমাদেরকে যে একটা ডিজেফাইয়ের লোগোতে শাপলা আছে এটা বলে দেয়া যাবে না, নির্বাচনের কমিশনের অফিস থেকে যেটা বলা হয়েছে, এটা কিন্তু মিলল না। তাহলে আমরা যে জিনিসটা শাপলা প্রতীক নিয়ে আপনাদেরকে বোঝাতে পারছি না, যে শাপলা প্রতীক না পাওয়ার পেছনে তাদের নির্দিষ্ট কোনো নীতিমালা নাই। আচ্ছা, এই প্রসঙ্গ নিয়ে আমি আরেকটু বলতে পারি, যে যেটা আপনি বললেন যে ওই এনসিপি সহ বিএনপি, জামাত এবং এনসিপিকে গুরুত্ব দেওয়া হয়। এনসিপি যেহেতু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের নিয়ে গঠিত, আমার কাছে মনে হয় এটার প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব এই সময়ে, মানে 1 বছরে, এমন না যে গণঅভ্যুত্থান হওয়ার পর 5 বছর কেটে গেছে, একদম গণঅভ্যুত্থানের পরপর এই গণঅভ্যুত্থান থেকে বের হয়ে আসা একটা রাজনৈতিক দলের গুরুত্ব বা সেটা সবার মধ্যেই আছে। আমাদের অনেক, যারা আমাদের সমালোচনা করে বা বিভিন্ন বিষয়ে যারা ভুলভ্রান্তি ধরে, তারাও আমাদেরকে প্রাসঙ্গিক মনে করে। কারণ একদম গণঅভ্যুত্থান পরপর, এবং এই জুলাই সনদের ব্যাপারটা যে বললেন যে এনসিপি নাম দিয়েছে, আমরা কিন্তু এই জুলাই শব্দটা, এই সনদের, এটা কিন্তু জাতীয় সনদ নাম দেওয়ার কথা ছিল, কিন্তু এই দাবিটা কিন্তু আমরা জোরালোভাবে করেছি। এখানে জুলাই শব্দটা যুক্ত হতে হবে, এবং সংস্কারকৃত সংবিধান 2026 করতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা কিন্তু টিকিয়ে রেখেছি, গণঅভ্যুত্থানটাকে আমরা টিকিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু দর কষাকষি করছি, এবং সেটার আকাঙ্ক্ষাটা পূরণ হওয়ার জন্য। তো সেই বিবেচনায় অবশ্যই এনসিপি একটা। জনাব আলতাফ পারভেজ, আপনি শুনছিলেন এই যে বিতর্কটা শাপলা পাওয়া নিয়ে, এবং যেটি বিরতির আগে
জনাব মাসুদ কামাল বলেছিলেন যে শাপলা পেলে এনসিপি বিশেষ বিবেচনায় পাবে, এবং তাজনুবা বলছিলেন যে আসলে নির্বাচন কমিশন তাদেরকে কোনো আইনি ব্যাখ্যা দেয়নি যে কেন তারা শাপলা পেতে পারবেন না। যদি আমি জানি যে শাহদিন মালিক একটি ব্যাখ্যা দিয়েছেন, তিনি আমি বলেছেন। আসলে অনেক কিছুই শুনেছি, সে প্রত্যেকটা বিষয়ে কিছু বলতে চাচ্ছি। একটা হলো শাপলা বিষয়টা আগে বলি। দেখুন, এটা একটু কিছুটা কাণ্ডজ্ঞানেরও ব্যাপার। শাপলা আমাদের জাতীয় প্রতীক। শাপলা আমাদের দলিলপত্রে থাকে, আমাদের সরকারি চাকরিজীবীদের অনেকের প্রতীক হিসাবে থাকে। শাপলা আমাদের কয়েনে আছে। মানে জাতীয় প্রতীক, এবং তার আশেপাশের কিছুই আসলে কোনো দলকে দেওয়া ঠিক নয়। কারণ এটা হলো নির্বাচনে তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে না। দেখুন, আমি ভারতের একটা উদাহরণ দিই। ভারতে টিএন শেষন যখন নির্বাচনী কমিশনার ছিলেন, সেই বিখ্যাত, উনি টাকা দেখিয়ে বলতেন যে এই যে গান্ধীর ছবি আছে টাকায়, এইটাও কংগ্রেসকে আসলে ফেভার করা হয়, কারণ কংগ্রেসের একজন নেতা ছিলেন। উনি এইটারও বিপক্ষে ছিলেন। মানে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রতীকও একটা ব্যাপার। মানে আমরা জাতীয় প্রতীকের কাছাকাছি কোনো একটা প্রতীক একটা দলকে দিতে পারি না। আর এনসিপি তো এখনো কোনো প্রতীক পায়নি, যে কোনো প্রতীক নিয়েই তার নির্বাচনী আদর্শের প্রচার সম্ভব। এটা আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি যেটা বলছে যে সাপ্লাই আমাকে পেতে হবে, না হলে নির্বাচন কমিশন মানে দলীয় স্বার্থ দেখছে। ধানের শীষ দেওয়া যায় তাহলে শাপলা কেন দেয়া না, সেটাও যদি একটা অন্যায়, সেটা যদি অন্যায় হয়ে থাকে সেটাও ঠিক হয়নি। কিন্তু শাপলা আসলে বাংলাদেশের প্রধান একটা প্রতীক। আমি বলবো যে নির্বাচন কমিশন এক্ষেত্রে কোনো আইন না থাকলেও এটা দেয়নি, যে আগের দলগুলোতে নাগরিক ঐক্য চেয়েছিল তাকে দেয়নি, এটা ঠিকই ছিল। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, এই যে নির্বাচন কমিশন যখন কোনো একটা সিদ্ধান্ত দেয়, আমি একমত না হলেই তাকে যে প্রশ্নবিদ্ধ করা, এটা আমাদের একটা বাজে ঐতিহ্য। দেখেন, এই সরকার তো, এনসিপি যদি বলে যে এই সরকার অন্যায় করেছে, এই সরকার তো তাদেরই নিয়োগ দেওয়া সরকার। মোহাম্মদ ইউনূস সাহেবকে তো তারাই নিয়োগ দিয়েছে, এটা তো বলাও হয়েছে বিভিন্ন সময়। ফলে আমি বলবো, এই যে আমরা চট করে যখন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে ফেলি, মানে তাহলে অনেক কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখন যদি প্রতীকের জন্য এনসিপি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলতে থাকে, তাহলে নির্বাচনের ক্ষেত্রেও তো এটার একটা প্রভাব পড়বে। এটা হলো প্রতীক সংক্রান্ত বিষয়। আলোচনায় বারবার জুলাই সনদ আসছিল, এই বিষয়ে আমি একটা বলতে চাই। এই সনদকে যেটা স্বাক্ষর হলো এবং এনসিপিও যেটা স্বাক্ষর করবে, আমি বলে রাখতে চাই, এনসিপি এখন স্বাক্ষর না করাকে গ্লোরিফাই করছে, কিন্তু এনসিপিও শিগগির এই সনদে কিন্তু স্বাক্ষর করবে। এই যে জুলাই সনদ বলা হচ্ছে, এখানে জুলাইয়ের কিছু তো উপস্থিত নাই। দেখুন, জুলাই কালে আমরা 1 বছর আগের ঘটনা আমরা তো ভুলে যাই না এখন। জুলাইয়ের প্রধান বিষয় কী ছিল? বৈষম্য কমান। বাংলাদেশের সমাজে বৈষম্যের শিকার কারা? কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী, এরাই তো বৈষম্য। আমি জুলাই সনদ, আমার ধারণা এখানে আপনারা সবাই পড়েছেন, আমিও পড়েছি। জুলাই সনদে কৃষক শব্দটা একবারও নেই, জুলাই সনদে শ্রমিক শব্দটা একবারও নেই, সংখ্যালঘু শব্দটা একবারও নেই, দালিত শব্দটা একবারও নেই। নারী শব্দটা একটা অনুচ্ছেদে একবার আছে, সেটা হলো এই যে নারীদের আসন 50 থেকে ক্রমান্বয়ে যেন 100-তে বাড়ানো হয়, অনুরোধের ভঙ্গিতে বলা হয়েছে। তার মানে বাংলাদেশে যারা বৈষম্যের শিকার জনগোষ্ঠী, যাদের নিয়ে জুলাই আন্দোলনটা হলো এবং বলা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী সরকার, এটা এই সনদে তার একটা ছিটেফোঁটাও নেই। আচ্ছা, জুলাই আন্দোলনকালে দুটো বড় দাবি ছিল: প্রশাসনের সংস্কার, বাংলাদেশ রাষ্ট্রের ঔপনিবেশিক প্রশাসনের সংস্কার, এবং পুলিশি ব্যবস্থার সংস্কার। দেখুন, জুলাই সনদে এই দুটো বিষয়ে কথা আছে কি, একটা পুলিশ কমিশন যেন গঠন করা হয়, একটা প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হয়। অথচ এই দুটো সংস্কার কমিশন কিন্তু এবারও গঠিত হয়েছে, তারা কয়েকশো সুপারিশ দিয়েছে, তার কোনো সুপারিশ নিয়ে এই জাতীয় ঐকমত্য কমিশনে কোনো আলোচনাই হয়নি। এখন আবার দুটো কমিশন করার জন্য জুলাই সনদে বলা হয়েছে। ওই 84টা যেই ঐকমত হয়েছে তাতে এই দুটো ছিল। তার মানে প্রশাসন নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে, নারীর বিষয়ে, দালিতের বিষয়ে, সংখ্যালঘুর বিষয়ে, শ্রমিকের বিষয়ে, কৃষকের বিষয়ে জুলাই সনদে কিচ্ছু নেই। তাহলে এটাকে আমরা কি বিবেচনায় জুলাই সনদ বলছি? এটা হলো একটা ব্যাপার। আরেকটা বিষয়, সমাজ তো দাঁড়িয়ে থাকে অর্থনীতির উপর, পলিটিক্যাল ইকোনমির উপর, উৎপাদন সম্পর্কের উপর। বাংলাদেশে জুলাই যখন গণঅভ্যুত্থান হয়, প্রধান এজেন্ডা ছিল কি? অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, আমরা স্মরণ করতে পারি, বেকারি, আচ্ছা বেকারত্বের বিষয়, এবং দারিদ্র্য বিমোচন। দারিদ্র্যের ক্ষেত্রে এখন বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে 21 ভাগ দারিদ্র, পিপিআরসি বলেছে 28% এবং সরকার বলছে 19%। তিনটা গড় করলে 24% হয়। গত 1 বছরে, বহু বছর পর গত 1 বছরে কিন্তু বাংলাদেশে আবার দারিদ্র্য বেড়েছে, দ্রব্যমূল্যও কমেনি এবং বেকারত্বও বেড়েছে। তাহলে অর্জন কি গত 1 বছরের? এই প্রশ্নগুলো করা উচিত। আপনারা যেটা আলোচনা করছিলেন যে
এনসিপি বলছে, এনসিপির প্রতিনিধি বলেছেন যে এনসিপি না এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংস্থা। এনসিপি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একক সংস্থা নয়। ছাত্ররা সেখানে কোনো ধরনের ব্যানার ছাড়া আন্দোলন করেছিল এবং যারা মৃত্যুর শিকার হয়েছে, শহীদ হয়েছে, দেখুন সবচেয়ে বেশি শহীদ হচ্ছে কারা? শিক্ষার্থীরা। দ্বিতীয় স্থানে ছিল শ্রমিকরা। আমরা